মিতালি তার ছোট 9 জায়ের সঙ্গে শীতের এক ঝড়ের রাতে বাড়ির মধ্যে ভয়ে ভয়ে সময় কাটাচ্ছিল। ঝড়ের প্রকোপ এত বেশি বাড়ছিল যে মাঝে মাঝে কাঁচা এবং দুর্বলের বাড়িটি কেঁপে উঠছিল। তখনই মেজজা রনিতা বলে, দিদি, বাড়িটা কিভাবে নড়ছে দেখো, মনে হচ্ছে যেন কোনো মুহূর্তে ভেঙে পড়ে যাবে। আমার খুব ঠান্ডা লাগছে দিদি, উফ কি কষ্ট হচ্ছে। দিদি, আমাদের এত কষ্ট কেন গো? এই শীতের রাতে একটা ভালো কম্বলও নেই যে আমরা গায়ে দিয়ে বসবো। ধার দেনা করে আমাদের স্বামীরা সবকিছু বিক্রি করে শহরে গিয়ে কাজের সন্ধানে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে, আর আমাদেরকে এই বিপদে ফেলে নিশ্চিন্তে রয়েছে। বাপের বাড়িতে সারা জীবন কষ্ট সহ্য করে এসেছি, এখন শ্বশুর বাড়িতে এসেও সুখ নেই। হ্যাঁ, আমাদের দেখার মতো কেউ নেই, না বাবার বাড়িতে আমাদের জোর, আর না এখানে। আমাদের মতো এত অসহায় হয়তো পৃথিবীতে আর কেউ নেই। না বাড়িতে খাওয়ার কিছু আছে, আর না এই কষ্টদায়ক শীত থেকে বাঁচার কিছু আছে। রনিতা এবং শিলা যখন এসব বলছিল তখন ঝড়ের দাপট আরো বাড়ে এবং হুড়মুড় করে বাড়ির একটি অংশ ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে বৃষ্টির ঝাপটা ঘরের ভেতরে পুরোপুরিভাবে আসে এবং সবার কষ্ট আরো বহুগুণে বেড়ে যায়। তোমরা সবাই ঠিক আছো তো? কারোর কোনো চোট লাগেনি তো? আমরা ঠিক আছি দিদি, কিন্তু বাড়ির অর্ধেকটা তো পুরো ভেঙে গেল। দেখো কত ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে, আর জলের ঝাপটাও আসছে। এবার কি হবে? তোমরা সবাই শক্ত হও, এভাবে ভেঙে পড়ো না। আর মাত্র কিছুক্ষণ পর সূর্য উদয় হবে, তখন এখানের রাত থেকে আমরা সবাই রক্ষা পাবো। সবাই ধৈর্য ধরো, সবকিছু ঠিক হয়ে যাবে। মিতালি বড় দিদির মতো তার ছোট জাদেরকে সাহস দেয়। মিতালি নিজেও এ বিষয় নিয়ে খুবই চিন্তিত ছিল, কিন্তু সে জানতো সে যদি নিজেই তাদের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করে তাহলে বাকিরা আরো বেশি হতাশ হয়ে যাবে। এভাবে একটু একটু করে সময় কাটে এবং সকালের রোদ ফোটে। মিতালি সবাইকে বাইরে ডেকে এনে বলে, রনিতা, শিলা, দীপা, মিনা, জয়া, রিয়া, বনি, সুষমা, পুতুল, তোমরা সবাই বেরিয়ে এসো। দেখো বাইরে কত রোদ এসেছে, এখানে সবাই রোদ পোহাও। বড় জায়ের ডাক শুনে ছোট জায়েরা সবাই ঘর থেকে বেরিয়ে আসে এবং রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাপ উপভোগ করে। দিদি, এতক্ষণ পর যেন আমি ভালো করে নিঃশ্বাস নিতে পারছি। উফ, কাল রাতে কি কষ্ট নাই পেয়েছিলাম। আমি তো ভেবেছিলাম আমরা বুঝি সবাই ঠান্ডায় জমে পাথর হয়ে যাব। আরে বাবা, আমি আমার 24 বছর জীবনে শীত এত কষ্ট কখনোই পাইনি। এখন তো আমার কালকে রাতের কথাটা ভাবলেই গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। দিদি, এবার আমাদের কি হবে বলো? এই ভাঙা বাড়িতে আমরা কিভাবে দিন কাটাবো? না তো আমাদের কাছে কোনো ভালো কম্বল আছে, আর না তো শীতের হাত থেকে বাঁচার জন্য কোনো ভালো জায়গা আছে। হ্যাঁ দিদি, এবার তো আমাদেরকে নিজেদের আশ্রয়টা খুঁজতে হবে। এই বাড়িটার যা অবস্থা হয়েছে, এখানে রাত কাটানো অসম্ভব। আমরা 10 জন মেয়ে কিভাবে এই ভাঙা বাড়িতে থাকবো বলো? আমাদের স্বামীরা তো আমাদের নিয়ে কোনো চিন্তাই করে না। তোমরা এসব নিয়ে বেশি চিন্তা করো না। আমি এক্ষুনি নন্দিনী কাকিমার কাছে যাচ্ছি, একবার ফোন লাগিয়ে দেখি যদি ওদেরকে আমাদের কথা বলে কিছু ব্যবস্থা করতে পারি। এদিকে যা কাজকর্ম আছে তোমরা এক এক করে করতে থাকো। এই বলে মিতালি পাশের বাড়ির নন্দিনী কাকিমার কাছে যায় এবং তার ফোন চেয়ে স্বামীকে ফোন করে। কয়েকবার রিং হবার পর মিতালির স্বামী বিজয় ফোন তোলে। মিতালি তাকে বাড়ির পরিস্থিতি এবং ঝড়ের কথা বলে। সবকিছু শুনে বিজয় উল্টে তাদের নিজেদের সমস্যার কথা শুনিয়ে দেয় এবং এও জানায় যে তারা কোনোভাবে এখন টাকা পয়সা পাঠাতে পারবে না, কারণ তাদের নিজের কাছে থাকার ও খাবার টাকার অভাব। মিতালি উদাস মনে ফোনটা রেখে দেয়। তখন নন্দিনী কাকিমা বলে, কি হয়েছে গো বড় বউ? বিজয় কি বললো? কি আর বলবে কাকিমা, প্রত্যেকবার তো সে একই বাহানা দেয়, মাইনে হয়নি, পয়সা নেই। আমি তো জানি ওরা ভাই ভাই কেমন। ওদের বাবাও তো ওরকমই ছিল। তোমার শাশুড়ি সারা জীবন কম কষ্ট করেনি, তার ছেলেরা আবার কেমন হবে? শোনো, তোমাদের আজকের খাওয়া দাওয়ার কিছু আছে নাকি এখান থেকে কিছু নিয়ে যাবে? কাকিমা, রোজ রোজ আপনার কাছ থেকে খাবার চেয়ে নিয়ে গিয়ে খেতে আমাদের খুব লজ্জা করে। আপনারা আর কত দিয়ে দিয়ে আমাদের সাহায্য করবেন? একজন মানুষকে যতই দেবেন তার অভাব মিটবে না। আরে বাবা, আমি কি তোমাদের সেরকম সাহায্য করতে পারি নাকি? তোমার কাকা জানতে পারলে খুব রাগারাগি করে, তাই লুকিয়ে লুকিয়ে যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি। জানি কাকি, কাকা রাগ করবে, তাও তুমি আমাদের এত সাহায্য করো। তাই তো বলি, শুধু শুধু আমাদের জন্য নিজেদের সংসারে অশান্তি কেন ডেকে আনো বলো তো? আরে এসব কথা বলো না তো। দাঁড়াও, তোমার কাকা এখন দোকানে গেছে, আমি খানিকটা মুড়ি আর গুড় এনে দিচ্ছি, তুমি লুকিয়ে নিয়ে চলে যাও। এই বলে নন্দিনী কাকি মিতালিকে মুড়ি এবং গুড় দেন। মিতালি আঁচড়ে সবকিছু লুকিয়ে বাড়ি ফিরে আসে। সে তার ছোট জাদেরকে তাদের স্বামীদের কথা বলে। এটা তো জানা কথা দিদি, আমাদের স্বামীরা কোনোদিন আমাদের কষ্টের কথা ভেবেছিল যে আজকে ভাববে?
ওরা যদি সত্যি সত্যি আমাদের জন্য চিন্তা করতো তাহলে আমাদের সমস্ত গয়নাগাটি জিনিসপত্র সবকিছু নিয়ে এভাবে নষ্ট করতো না। ছাড়ো, ওদের কথা ভাবতে গেলে আমাদেরকে আর সুস্থ থাকতে হবে না, নিজেদের জন্য নিজেদেরকে লড়াই করতে হবে। আমি তো সেটাই তোমাদের বলার চেষ্টা করছি। এইভাবে আর কতদিন ওদের আশায় আসে আমরা অপেক্ষা করতে থাকবো বলো তো? এবার আমাদেরকে নিজেদের উপায় নিজেদেরকেই ভাবতে হবে। দিদি, আমরা নিজেরা কিভাবে বাড়ি তৈরি করব? আমাদের কাছে তো বাড়ি তৈরি করার জন্য সরঞ্জাম নেই। তাছাড়া তিরপল, বাঁশ এসব আরো অন্যান্য জিনিস কিনতে গেলে অনেক টাকা পয়সার ব্যাপার। আমাদের সবার কাছে কুড়িয়ে হয়তো 2-5 টাকা হবে। এতে করে কি আর নতুন বাড়ি বানানো যায়? আচ্ছা, কি হবে না হবে সেসব চিন্তা আমরা পরে করব। এখন দেখো, কাকিমা আমাদের জন্য মুড়ি আর গুড় দিয়েছে। চলো সবাই মিলে আগে খেয়ে নিই, তারপর চিন্তা ভাবনা করব। সব বউয়েরা মিলে কাগজ থেকে পাটালি গুড় বের করে এবং ভেঙে খেতে শুরু করে। কিন্তু তখনই শিলা সেই কাগজটি দেখে এবং চিৎকার করে ওঠে, দিদি দেখো আমি কি পেয়েছি। এই দেখো, আদিবাসী এলাকায় মানুষ কিভাবে মাটির তলায় বাড়ি বানাচ্ছে, শীতের থেকে বাঁচার জন্য নিরাপদ এবং আরামদায়ক আশ্রয়। আচ্ছা দিদি, আমরাও যদি এদের মতো করে এভাবে বাড়ি বানাই তাহলে কেমন হবে বলো তো? শিলার কথা শুনে সবাই একটু অবাক হয়। খবরের কাগজে সেই টুকরোতে খবরটি পড়তে শুরু করে। সবার মনে একটু করে আশা জাগে। এই তো এখানে এরাও লিখে দিয়েছে যে কিভাবে এরা বাড়িটা বানিয়েছে। নিচের লেখাগুলো পড়া যাচ্ছে না, কিন্তু মূল উপকরণগুলো তো সব এখানে পরিষ্কার করে লেখা আছে। এটাই উপরওয়ালার দিক থেকে আমাদের জন্য খুব বড় একটা ইশারা। তা না হলে এই টুকরোটা আমাদের কাছে আসবে কি করে? চলো আমরা আজকে আমাদের মাটির তলায় নতুন বাড়ি তৈরি করার কাজে লেগে পড়ি। হ্যাঁ দিদি, চলো আমরা সবাই নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিই। শোনো, 4 জন মিলে জঙ্গল থেকে বাঁশ কেটে আনবে আর 4 জন মাটি খুলবে। দুজন সেই মাটি সরিয়ে জায়গাটা পরিষ্কার করবে। এভাবেই 10 বউ মিলে মাটি কাটা, বাঁশ কাটা এবং অন্যান্য কাজে লেগে পড়ে। সারাদিন কাজ করে তারা তাদের ঘরের ভেতরের জায়গাটিতে সুড়ঙ্গ বানায় এবং নিচে সুন্দর মতো একটি ঘর বানায়। সবাই যখন নিচে নেমে আসে, 4 কোণায় মশাল দিয়ে 4-4টে আলো জ্বালিয়ে দেয়। দিদি, ঘরটা তো বেশ বড় হয়েছে গো, আলো অনেকটা খেলছে, কিন্তু এখানে তো খুব বেশি ঠান্ডা লাগছে। মশালের আলোতে সেরকম গরম হচ্ছে না, মাটির মধ্যে অনেক রস রয়েছে। হ্যাঁ, মাটির রস যতদিন থাকবে ঠান্ডাও কাটবে না। দাঁড়াও, এর একটা ব্যবস্থা করতে হবে। আমাদের এখানে শুকনো কাঠ জ্বালিয়ে তাপ করতে হবে, যাতে করে ভেতরটা ভালো করে শুকিয়ে যায়। মিতালি এবং 4 বউ মিলে শুকনো কাঠ নিয়ে আসে এবং বাকিরা সেই কাঠ ধরাধরি করে নিচে নামিয়ে আগুন ধরিয়ে দেয়। ঘন্টা 4 ভালো করে আগুন জ্বলে এবং মাটির ভেজা দেওয়ালগুলো শুকিয়ে যায়। তারপর তারা পোড়া কাঠগুলোকে সেখান থেকে বের করে ঘরটিকে পরিষ্কার করে। এমন সময় প্রতিবেশী নন্দিনী দেবী সেখানে আসেন এবং তাদের বাড়ি দেখে বলেন, বৌমা, তোমরা সত্যি সত্যি কিন্তু খুব পরিশ্রমী। নিজেদের বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে তোমরা এত সুন্দর একটা বাড়ি বানিয়েছো। কিন্তু এই মেঝেতে ঘুমাতে তো তোমাদের কষ্ট হবে। আমার কাছে তো সেরকম কিছু নেই যে তোমাদেরকে দিয়ে সাহায্য করব। আচ্ছা, একটা জিনিস করলে হয় না? আমাদের তো ধান উঠেছে, নতুন খড় রয়েছে। আজ রাতে তোমরা পেছনের দরজা থেকে সবাই যেও, আমি তোমাদের জন্য খড় বার করে রাখবো, আর সঙ্গে কিছু বস্তাও। মেঝেতে খড় বিছিয়ে তার উপরে বস্তা দিয়ে দেবে, দেখবে আর কোনো রকমের কষ্ট হবে না। এরপর রাত হলে 5 বউ নন্দিনী দেবীর বাড়ির পেছনের দরজায় গিয়ে হাজির হয়। নন্দিনী দেবী তার স্বামীর চোখের আড়ালে তাদের সবাইকে তার বিশাল ধানের গোলা থেকে কিছু খড় নিয়ে বস্তা নিয়ে তাদেরকে দেন। বউয়েরা সেগুলো বাড়িতে নিয়ে আসে এবং মেঝেতে বিছিয়ে তার উপরে বস্তা বিছিয়ে দেয়। দিদি দেখো, এ তো পুরো একেবারে নরম গদি হয়ে গেছে গো। এবার থেকে তো বেশ আরামে ঘুম হবে আমাদের। আচ্ছা দিদি, এখানে তো আরো বস্তা বেঁচে আছে, আমরা যদি এগুলো জুড়ে জুড়ে কম্বলের মধ্যে বানিয়ে নিই তাহলে হবে না? কেন হবে না? চলো আমরা আমাদের পুরনো শাড়ি দিয়ে আর এই বস্তা দিয়ে আমাদের কম্বল বানাবো। এরপর 5 বউ শাড়ি কেটে বস্তা জুড়ে জুড়ে শীতের হাত থেকে বাঁচার জন্য কম্বল বানায় এবং 5 জন খাবারের ব্যবস্থা করে। খাওয়া দাওয়া হয়ে গেলে সবাই আরাম করে ঘুমায়। দেখো তো, আজ একটুকু ঠান্ডা লাগছে না। এত সুন্দর গরম ঘর, তার উপরে গরম গরম কম্বল। আহা, কতদিন এত আরামে ঘুমায়নি। সেই রাতে 10 বউ মিলে আরাম করে ঘুমায়। এভাবে তাদের দিন কাটতে থাকে। কিছুদিন পর তাদের স্বামীরা শহর থেকে ফিরে আসে। 10 বউয়ের এই নতুন বাড়ি দেখে স্বামীরা খুবই খুশি হয়। তারাও তাদের স্ত্রীর সঙ্গে সেই বাড়িতে দিন কাটায়। আবার কিছুদিন পর তারা শহরে ফিরে যায়। ধীরে ধীরে তাদের পরিস্থিতি অনেক ভালো হতে থাকে। স্বামীদের পাঠানো রোজগার সঞ্চয় করে করে 10 বউ সুন্দর দোতলা বাড়ি বানিয়ে ফেলে। এভাবেই তাদের সমস্ত কষ্ট দূর হয়ে যায়। নবীনগঞ্জ গ্রামে সুজয় নামে এক চাষি বাস করত।
বাড়িতে তার স্ত্রী এবং বৃদ্ধ মা ছিল। সুজয় গ্রামের জমিদার বাবু মনোহরলালের জমিতে চাষবাস করত। মনোহরলাল খুবই কৃপণ ছিল। সারা বছর পরিশ্রম করিয়ে সে তার কাজের লোকেদের খুবই অল্প বেতন দিত। সেই বেতনে কষ্টসিষ্ট করে সুজয় সংসার চালাতো। সুজয়ের স্ত্রী রাধা খুবই ধার্মিক প্রকৃতির মানুষ ছিল। সারাদিন বাড়ির কাজ করে বৃদ্ধা শাশুড়ির দেখাশোনা এবং ধর্মকর্ম করে তার দিন কাটাতো। তাদের বিয়ের 4 বছর হয়ে গিয়েছিল, কিন্তু কোনোই সন্তান হয়নি। এ নিয়ে রাধার শাশুড়ি প্রমীলা দেবী খুবই চিন্তায় ছিলেন। একদিন তারা বউ শাশুড়ি মিলে কাছের মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফিরছিল। এমনই সময় রাস্তার এক পাগলা বুড়ো রাসুর সাথে তাদের দেখা হয়। তাদেরকে দেখে রাসু বলে, মা, আমাকে একটু খাবার দে তো, কাল থেকে কিছুই খাইনি। মা, এই লোকটাকে দেখে মনে হচ্ছে সত্যিও কিছু খায়নি। আমাদের এই প্রসাদ থেকে ওকে কিছুটা খাবার দেব? হ্যাঁ মা, দাও, ওকে প্রসাদের কিছুটা খেতে দাও। তারপর তারা তাদের প্রসাদের অর্ধেকটা খাবার রাসুকে দিয়ে দেয়। খাবার খেয়ে রাসু খুবই আনন্দিত হয় এবং তাদেরকে বলে, তোরা আমাকে খাবার দিয়ে খিদে থেকে বাঁচালি। উপরওয়ালার আশীর্বাদে এ মাসই তোর গর্ভে পুত্র সন্তান জন্ম নেবে। সেই সন্তান সারা গ্রামে খ্যাতি লাভ করবে, তাকে সবাই মেনে চলবে। রাসুর মুখে এরকম কথা শুনে প্রমীলা দেবী এবং রাধার চোখে জল চলে আসে। তারা খুশি মনে বাড়ি ফিরে আসে এবং সুজয়কে সমস্ত কথাই খুলে বলে। এমন সময় তাদের পাশের বাড়ির সুধা কাকিমা তাদের বাড়িতে আসে। সব শুনে সুধা কাকিমা বলে, আরে বৌমা, তুমি রাসু পাগলের কথা বিশ্বাস করে নিলে? সবাই জানে ও একটা উন্মাদ। ওর কথার কোনো দাম আছে নাকি? সুধাদি, রাসু পাগল বটে, কিন্তু ওর কথা আগেও ফলেছে। গত বছরও বলেছিল যে বাণীর মেয়ে হবে। দেখলে তো, সত্যি সত্যি ওর মেয়ে হলো। আরে দূর, ও কোন খেয়ালে বলে ফেলেছে। তা তোমার বৌমার তো 4 বছর ছেলেপুলে হয়নি। আমি বলি কি, এসব পাগলের কথায় বিশ্বাস না করে তোমরা বরং বটতলার বাবাজিকে দেখাও। শুনেছি উনি খুবই শক্তিশালী। তোমার বৌমাকে তাবিজ দেবেন, তাতেই কাজ হবে, বুঝলে? এ কথা বলে সুধা কাকিমা সেখান থেকে চলে যায়। সুধার কথা শুনে রাধা বলে, মা, আপনি ওই বটতলা সাধু বাবাকে বিশ্বাস করেন? আমি শুনেছি ও নাকি একজন ভণ্ড সাধু, গ্রামবাসীদেরকে ঠকিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করে। আমি জানি, ওদের কথা সব বাদ দাও। ঈশ্বর চাইলে আমাদের বাড়িতে নিশ্চয়ই সুখবর আসবে। এর জন্য কোনো ভণ্ড সাধু বাবাজির তাবিজের দরকার পড়বে না। পরের দিন সুজয় জমিদার বাড়ির কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পথে কয়েকজন লোক তার দিকে তাকিয়ে হাসতে থাকে এবং বলে, আমাদের গ্রামে রাসু বাবাজি সুজয়ের ছেলে ভবিষ্যৎবাণী করেছে। সে কি রে? সে কি এমন ভবিষ্যৎবাণী করলো? কই আমিও একটু শুনি তাহলে, বল। বলেছে নাকি সুজয়ের ছেলে এই গ্রামের নাম করা লোক হবে, নাকি গ্রামের কর্তা হবে অপর। তাই নাকি? তাহলে তো আমাদের এখন থাকতে সুজয়কে মান্য করে চলতে হবে, কি বলিস? এভাবেই তারা সুজয়কে টিটকিরি মেরে কথা বলতে থাকে। সুজয় মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। জমিদার বাড়িতে প্রবেশ করার সাথে সাথে জমিদার বাবু সুজয়কে ডেকে বলেন, এই সুজয়, এসব কি শুনছি তোর নামে? তুই নাকি গ্রামে রটিয়েছিস তোর ছেলে বড় হয়ে এই গ্রামে হত্যা করতে হবে। তুই আমার বাড়ির সামান্য ভাগ চাষি, আমার খেয়ে পড়ে মানুষ হচ্ছিস। তোর এত বড় সাহস, আমার ছেলেপুলে থাকতে তোর মতো গরিব কুলাঙ্গারের ছেলে এই গ্রামের কর্তা হবে? বাবু, আমার কোনো ভুল হলে ক্ষমা করে দেবেন, কিন্তু বিশ্বাস করুন আমি এ কথা বলিনি। কাল আমার বউ আর মা পূজা দিয়ে ফিরছিল, তখন পাগলা দাসু তাদেরকে এই কথা বলে। জানি না কেমন করে এই কথা গ্রামে উঠে গেছে। যা যা, আমার সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা আছে? আর কখনো না এমন কথা শুনি। এখন যা আমার চোখের সামনে থেকে। এভাবে জমিদার বাবু তাকে সেখান থেকে তাড়িয়ে দেন। সুজয় মন খারাপ করে কাজ করতে লেগে যায়। দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন দুপুরবেলায় সুজয় এবং তার মা ভাত খাচ্ছিলেন। রাধা তাদেরকে খাবার বেড়ে দিচ্ছিল। এমন সময় হঠাৎ রাধা অজ্ঞান হয়ে পড়ে যায়। সুজয় ছুটে গিয়ে পাশের গ্রাম থেকে কবিরাজ মশাইকে ডেকে আনে। কবিরাজ মশাই রাধার চিকিৎসা করে জানান, তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। তোমাদের বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে। তুমি বাবা হতে চলেছ। কি আপনি সত্যি বলছেন কবিরাজ মশাই? এটা তো খুবই খুশির খবর। ঈশ্বর এতদিন পর আমাদের প্রার্থনা শুনেছেন। এটা সত্যি আমাদের কাছে বড় সুখবর।
এই খবর পেয়ে তারা সবাই আনন্দ করতে থাকে। দেখতে দেখতে বর্ষা এসে পড়ে। কয়েকদিনের টানা বৃষ্টিতে গ্রামের বাঁধ ভেঙে যায় এবং জল গ্রামে ঢুকে বন্যা দেখা দেয়। বন্যায় সমস্ত গ্রামবাসীরা অসহায় হয়ে পড়ে। তাদের বাড়িঘর সব জলের তলায় চলে যায়। 4 দিন পর জল কমে যায়, কিন্তু তাদের কাছে খাবার মতো কিছুই থাকে না। ক্ষুধার্ত সুজয় তার স্ত্রী এবং মাকে নিয়ে জমিদার বাড়িতে গিয়ে উপস্থিত হয়। জমিদার মশাইকে দেখতে পেয়ে তারা হাত জোড় করে বলে, বাবু, আমাদের সব বাড়িঘর ডুবে গিয়েছে, এমনিতেই খাবার মতো কিছু অবস্থা নেই। আজ আমরা 4 দিন ধরে না খেয়ে আছি বাবু, দয়া করে আমাদের রক্ষা করুন বাবু, আমাদের থাকা খাওয়ার একটা ব্যবস্থা করে দিন। কি থাকা খাওয়ার ব্যবস্থা? তুই কি এখানে বিনা পয়সায় দানপত্র খুলেছি নাকি? দেখতে তো পাচ্ছিস বন্যায় আমারও ক্ষতি হয়েছে, সব ফসলগুলো ডুবে গিয়েছে। বলি কোন মুখে তুই সমস্যাগুলো জানাতে এসেছিস? বলি যা ভাগ এখান থেকে, ভিখারি কাঙাল কোথাকার। এভাবেই অপমান করে জমিদার বাবু তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেন। কোনো উপায় না পেয়ে সুজয় তার পরিবারকে নিয়ে গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে তারা একটি জঙ্গলের ধারে এসে উপস্থিত হয়। ক্লান্ত রাধা সুজয়কে বলে, আমি আর হাঁটতে পারছি না সুজয়, খুব খিদে পেয়েছে আর তেষ্টায় আমার বুক ফেটে যাচ্ছে। রাধা, তুমি মায়ের সঙ্গে এখানে বসো, আমি দেখি জঙ্গলের ভিতরে কিছু পাওয়া যায় নাকি। এই বলে সুজয় জঙ্গলের মধ্যে প্রবেশ করে। কিছু দূর এগিয়ে গিয়ে সে একটি আশ্রম দেখতে পায়। আশ্রমের ভেতর থেকে ব্রজভূষণ নামক এক ব্যক্তি তার কাছে এগিয়ে আসে এবং বলে, আপনি কে? কোথায় থেকে আসছেন? আমি এক গরিব দুঃখী মানুষ বাবা। আমাদের গ্রামে বন্যার জল ঢুকে গ্রামের সব বাড়ি ঘর সব ডুবে গিয়েছে। আমি আমার গর্ভবতী বউ আর বৃদ্ধা মাকে যেমন করে হোক ওই গ্রাম থেকে বাঁচিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। একটু থাকার জায়গা হলে খুব ভালো হতো, আপনারা আমাদের উপর একটু দয়া করুন। সে কি? কোথায় তারা? তাদের এক্ষুনি এখানে নিয়ে আসুন। এটা একটা আশ্রম, এখান থেকে কেউ অনাহারে ফিরে যায় না। সে কথা শুনে সুজয় ফিরে গিয়ে তার মা এবং স্ত্রীকে সঙ্গে করে সেই আশ্রমে নিয়ে আসে। আশ্রমে ব্রজভূষণ বাবু তাদেরকে খাবার দেন। খাবার খেয়ে তারাও একটু স্বস্তি পায়। এরপর তিনি তাদেরকে বলেন, আমি এই আশ্রম তৈরি করেছি। আমার ঠাকুরদা এই গ্রামের জমিদার ছিলেন, তার আদেশে এই আশ্রম আমি তৈরি করি। এখানে আমি গরিব দুঃখী অনাথ ছেলে মেয়েদের লেখাপড়া শেখাই। তাছাড়া আমি এখানে কিছু বিশ্বস্ত লোক রাখতে চাই, যারা আমার আশ্রম দেখাশোনা করতে পারবে। আজ এতদিন পর আমার মনে হয় আমার আশ্রম দেখাশোনা করার জন্য লোক পেয়ে গেছি। আপনি কি বলতে চাইছেন বাবু? আমরা তো কিছুই বুঝতে পারছি না। মা, তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা খুব সৎ আর পরিশ্রমী। তোমরা যদি আমার এই আশ্রম দেখাশোনা করো তাহলে আমি খুবই খুশি হব। ব্রজভূষণের কথা শুনে সুজয় এবং তার পরিবার আনন্দিত হয়ে ওঠে ও তারা সেদিন থেকে আশ্রমের দেখাশোনা শুরু করে। এভাবেই দেখতে দেখতে কয়েক মাস কেটে যায় এবং রাধা একটি সুন্দর ফুটফুটে ছেলের জন্ম দেয়। সেই ছেলের নাম দেয় সূর্য। সূর্য তার বাবা মা এবং পরিবারের সঙ্গে আশ্রমেই বড় হতে থাকে। ধীরে ধীরে সূর্য বড় হয় ও একটি ভালো স্কুলে ভর্তি হয়। সূর্য পড়াশোনায় খুবই ভালো ছিল, সে স্কুলে ফার্স্ট হতো। পড়াশোনা শেষ করে সূর্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয় এবং তার পোস্টিং হয় নবীনগঞ্জে। এদিকে জমিদার বাবুর বয়স হয়েছে। সে বছর গ্রামে বৃষ্টি না হওয়ার কারণে ক্ষেতের সমস্ত ফসল শুকিয়ে গেছে। জমিদার বাবু কয়েকজন লোকজনকে নিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে আসেন এবং সাহেবকে বলেন, ম্যাজিস্ট্রেট সাহেব, আপনি দয়া না করলে আমাদের গোটা গ্রামের মানুষরা এই খরাতে না খেতে পেয়ে মারা যাবে। দয়া করে একটা জলসূচির ব্যবস্থা করুন স্যার। হ্যাঁ জমিদার বাবু, নিশ্চয়ই, আমি দেখছি কি করা যায়। এই বলে ম্যাজিস্ট্রেট সাহেব জমিদার বাবুর পা ছুঁয়ে প্রণাম করে। জমিদার বাবু অবাক হয়ে বলেন, এ কি, আপনি কি করছেন? আপনি আমাদের গ্রামের কর্তা। আমাকে চিনতে পারছেন না? আমি আপনাদের গ্রামেরই এক গরিব চাষির ছেলে। এই বলে ম্যাজিস্ট্রেট সাহেব নিজের পরিচয় দেন। সমস্ত কথা শুনে জমিদার বাবুর পায়ের নিচে থেকে মাটি সরে যায়। তিনি অবাক হয়ে যান এবং লজ্জায় মাথা নিচু করে বাড়ি ফিরে আসেন। পরের দিন নিজেদের লোকজন পাঠিয়ে সুজয়ের খোঁজ করেন এবং জানতে পারেন যে সুজয় এক আশ্রমে বসবাস করে। জমিদার বাবু সেই আশ্রমে যান এবং সুজয়ের সঙ্গে দেখা করে তাকে বলেন, সুজয়, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার প্রতি অনেক অন্যায় করেছি। তোমরা গরিব বলে তোমাদের অপমান করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। আজ আমি আমার ভুলের জন্য খুবই দুঃখিত, তাই আজ তোমার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি। আরে জমিদার বাবু, আপনি এইভাবে হাত জোর করে ক্ষমা চাইবেন না। এতকাল আপনি আমাদেরকে দেখেছেন, তবে হ্যাঁ,
গরিব বলে কাউকে অপমান বা ছোট করা উচিত নয়। ওপরবেলা কখন কাকে কি দেবেন আর কখন কি নেবেন তা কিছুই বলা যায় না। আজ আমি আমার ছেলের জন্য সত্যিই গর্বিত। আপনি আমার ছেলেকে আশীর্বাদ করুন, ও যেন দীর্ঘজীবী হয়। নিশ্চয়ই, আমার আশীর্বাদ সবসময় ওর সঙ্গে আছে। চলো এবার তোমরা গ্রামে ফিরে চলো। আগের মতো আমরা সবাই যেমন মিলেমিশে থাকতাম সেই রকমই থাকবো। চলো। না বাবু, গ্রামে আর ফিরে যাওয়া যাবে না। আমাদের দুঃখের দিনে এই আশ্রমই আমাদের আশ্রয় দিয়েছিল। আজ এই আশ্রমের আমাদের খুবই দরকার। এখন এই গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখের হাসি দেখে আমরা আমাদের আনন্দটা খুঁজে পাই। এখন আমরা এই আশ্রম ছেড়ে আর যেতে পারবো না। এরপর সুজয় তার পরিবারের সঙ্গে সারা জীবনের জন্য আশ্রমে থেকে যায় এবং সেখানে সবকিছুই দেখাশোনা করে আর গরিব দুঃখী মানুষদের সেবা করতে থাকে।